আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সকল মিডিয়া কর্মী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের দেশাত্মবোধ, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা বিষয় নিয়ে বিশেষ করে উপজাতি নৃগোষ্ঠীদের আদিবাসী শব্দ যেন তাদেরকে আখ্যায়িত করে না হয় এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে এনসিটিভি সেখান থেকে রাখাল রাহার পদত্যাগকে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এ পর্যায়ে বিস্তৃত বক্তব্য রাখবেন মোহাম্মদ ওসির হুদা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি আমাদের দেশের উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তারা হঠাৎ আদিবাসী স্বীকৃতির জন্য আন্দোলন করছে এবং পার্বত্য অঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি নিয়ে তারা রাস্তায় বিক্ষোভ সমাবেশ করছে। ঘটনার সূত্রপাত সম্পর্কে একটু উল্লেখ করতে চাই। এনসিটিভি কর্তৃক পাঠ্যপুস্তক নবম দশম শ্রেণীর সেখানে একটি গ্রাফিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। যে গ্রাফিটিতে একটি গাছের কয়েকটি পাতার মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরেকটি পাতায় রয়েছে আদিবাসী। এই গ্রাফিটি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের একটি ছাত্র সমাজ স্টুডেন্টস ফর সভরেন্টির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই আদিবাসী সম্বলিত গ্রাফিটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার প্রতিবাদ এনসিটিভি ঘেরাও করে এবং কয়েকটি দাবি নিয়ে সমাবেশ করে। এই সমাবেশের পরিপ্রেক্ষিতে এনসিটিভির পক্ষ থেকে এই গ্রাফিটি বাদ দেওয়া হয়। পাশাপাশি এই গ্রাফিটি অন্তর্ভুক্ত করার পিছনে মূল যে দায়ী রাখাল রাহার পদত্যাগের দাবি স্টুডেন্ট সভরেন্টির পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু এনসিটিভি গ্রাফিটি বাদ দিলেও রাখাল রাহাকে অপসারণ করেনি, যার প্রেক্ষিতে স্টুডেন্টস ফর সভরেন্টি নতুনভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যারা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিপরীতে তারাও এনসিটিভিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর মূল যে বিষয় স্টুডেন্টস ফর সভরেন্টি খুব শান্তিপূর্ণভাবে সমাবেশের আয়োজন করে এবং তাদের কয়েকজন দায়িত্বশীলকে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের সাথে মিটিং এর কথা বলে ভবনের ভিতরে নিয়ে যাওয়া হয়। ঠিক তার বিপরীতে যারা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদেরকে স্টুডেন্টস ফর সভরেন্টির উপর লেলিয়ে দেওয়া হয় এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে উদ্যোগে শান্তিপূর্ণভাবে সমাবেশকৃত স্টুডেন্টস ফর সভরেন্টির ছাত্র সমাজের উপরে তারা হামলা করে। তার পরিপ্রেক্ষিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের বলার বিষয় হচ্ছে কেউ যদি আমাকে হামলা করতে আসে আমি কি চেয়ে দেখবো? ঠিক একইভাবে স্টুডেন্টস ফর সভরেন্টি প্রতিহত করার জন্য তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এখানে মূল যে বিষয় স্টুডেন্টস ফর সভরেন্টি আদিবাসী সম্বলিত গ্রাফিটির বিরুদ্ধে কেন সমাবেশ করলো এটা আপনাদের সকলের জানতে হবে। এই আদিবাসী ইস্যু কেন আসলো? হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি উপজাতিরা আদিবাসী স্বীকৃতির জন্য রাস্তায় বিক্ষোভ সমাবেশ করছে। কিন্তু এই আদিবাসী কেন? এই আদিবাসীতে আলাদা কি সুবিধা রয়েছে? তাদেরকে যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় তারা কি চাকরি বাকরিতে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে? তাদের রাষ্ট্র ব্যবস্থায় কি আলাদা কোনো সুযোগ সুবিধা আছে তাদের জন্য? তাদেরকে কি এখন পরিপূর্ণ নাগরিক সুযোগ সুবিধা কি দেওয়া হচ্ছে না? তাহলে আদিবাসী স্বীকৃতি দিলে তারা নতুনভাবে এমন কি পেয়ে যাবে যেটার জন্য তারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে? এবং আমরা জানতে পেরেছি তাদেরকে নাকি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বললে তাদের গায়ে লাগে, তাদের খারাপ লাগে। ঠিক আছে, আমরা উপজাতি বলবো না, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো না, আমরা কি বলবো? চাকমা বলবো, মারমা বলবো, তাদের যে জাতি তাদের নাম বলবো, সমস্যা নাই। কিন্তু আমরা আদিবাসী বলবো না। আমরা কেন আদিবাসী বলবো না? বাংলাদেশে কোনো আদিবাসী নাই।
এই আদিবাসীর বিরুদ্ধে স্টুডেন্টস ফর সভারেন্টি কেন সমাবেশ করলো? কারণ এই আদিবাসী সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী। যারা নিজেদেরকে আদিবাসী দাবি করবে তারা রাষ্ট্রদ্রোহী এবং একটি সংবিধান বিরোধী শব্দ, যেটা পাঠ্যপুস্তকে চক্রান্তমূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক সেজন্যই স্টুডেন্টস ফর সভারেন্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা হঠাৎ করে কেন আদিবাসী স্বীকৃতি চাচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে। 2007 সালের আগে তারা কখনোই নিজেদেরকে আদিবাসী স্বীকৃতি নিয়ে রাস্তায় তারা প্রতিবাদ সমাবেশ করেনি। 1997 সালে যখন পার্বত্য অঞ্চল নিয়ে শান্তি চুক্তি হয়, সেখানেও তাদেরকে আদিবাসী বলা হয়নি। সেখানেও তারা তাদেরকে উপজাতি হিসেবে সম্বোধন করেছে এবং তাদের যারা রাজা এবং দায়িত্বশীল পর্যায়ের লোকজন রয়েছে তারাও নিজেদেরকে উপজাতি হিসেবে পরিচয় দিত। কিন্তু 2007 সালের পরে এমন কি হয়ে গেল যে তারা আদিবাসী স্বীকৃতির জন্য রাস্তাঘাটে বিক্ষোভ সমাবেশ করছে? এটি আপনাদের জানতে হলে জাতিসংঘের একটি চার্টারের দিকে আপনাদের তাকাতে হবে, যেখানে আদিবাসীদের বিষয় নিয়ে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়। যেখানে বলা হয়েছে যারা কোনো দেশের আদিবাসী হবে তারা তাদের স্বায়ত্তশাসন দাবি করতে পারবে এবং তারা নিজেদের মতো করে একটি স্বাধীন রাষ্ট্র চাইতে পারবে এবং তারা যদি একটি স্বাধীন রাষ্ট্র চায় তাহলে জাতিসংঘ সরাসরি সেখানে হস্তক্ষেপ করে তাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র ভূমি দিতে পারবে। এই চার্টারে অনেক দেশ সাইন করে নাই। সেখানে ইউরোপ কান্ট্রির অনেক দেশ আছে যাদের আদিবাসী আছে, তারা এখানে সাইন করে নাই। অস্ট্রেলিয়া করে নাই, কানাডা করে নাই এবং বাংলাদেশও করে নাই, কারণ বাংলাদেশে কোনো আদিবাসী নেই। অন্যান্য দেশে যারা আছে তারা ওই দেশের আদিবাসী, কিন্তু আমাদের দেশে যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে তারা মূলত আমাদের দেশের আদিবাসী নয়। তাদের এই দেশে আগমন বড়জোর 200 থেকে 300 বছর। যদি আদিবাসী হিসেবে কাউকে ধরা হয় আমাদের এই দেশে, তাহলে সেটা হচ্ছে বাঙালিরা। পাহাড়িরা কখনো আদিবাসী নয়, তাদের আগমন মায়ানমার থেকে। তারা কেউ আসছে ভারত থেকে, কেউ আসছে কম্বোডিয়া থেকে, কেউ আসছে থাইল্যান্ড থেকে। কিন্তু তাদের এই যে আদিবাসী স্বীকৃতি, এটার পিছনে কারা দায়ী? আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন এই পার্বত্য অঞ্চলে মার্কিনপন্থী, আমেরিকানপন্থী অনেক এনজিওরা কাজ করে। এই এনজিওরা তাদের মাথায় ঢোকাই দিছে তারা যেন আদিবাসী স্বীকৃতি নিয়ে রাস্তায় নামে। কারণ এই মার্কিনপন্থী এনজিও যারা আছে, মার্কিনীরা চায় আমাদের এই পার্বত্য অঞ্চলকে আলাদা করে আলাদাভাবে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে। এই তাদের এই খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার জন্যই তারা জাতিসংঘে আদিবাসী নাম দিয়ে আদিবাসীদের জন্য এমন কিছু নীতিমালা তারা প্রণয়ন করে যেটার মাধ্যম দিয়ে তারা আদিবাসীদেরকে রাষ্ট্র গঠন করে দিতে পারবে। এই নীতিমালার আলোকে তারা সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাজ্য করে, ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করে খ্রিস্টান রাজ্য করে। ঠিক একইভাবে এই বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাজ্য করার জন্যই এই এনজিও গুলা দিনের পর দিন এই আদিবাসীদের মাথায় ঢুকাই দিচ্ছে তোমরা আদিবাসী স্বীকৃতি নিয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করো। এই আদিবাসী স্বীকৃতি নিয়ে যারা রাস্তায় আজকে বিক্ষোভ সমাবেশ করছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছে। এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই আদিবাসী এই শব্দটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই জন্য পতিত আওয়ামী সরকারের আমলেও এই শব্দ ব্যবহারের উপরে কঠিন নিষেধাজ্ঞা ছিল এবং বলা হয়েছিল বাংলাদেশে কোনো আদিবাসী নেই এবং কোথাও পাঠ্যপুস্তক থেকে শুরু করে এমন কোন জায়গায়, সমস্ত জায়গায় এই আদিবাসী শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এই আওয়ামী সরকার পতনের পর 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মহল, নির্দিষ্টভাবে একটি কুচক্রী মহল এই আদিবাসী বিষয়টাকে উস্কে দিয়েছে এই পার্বত্য অঞ্চলকে আলাদা করার জন্য। এর পিছনে কাজ করছে মার্কিনপন্থী এনজিও এবং ভারতের এরাই চায় আমাদের বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে এবং পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য হিসেবে গঠন করতে। এই জন্যই স্টুডেন্টস ফর সভারেন্টি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আদিবাসী সম্বলিত গ্রাফিতির বিরুদ্ধে সমাবেশ করে যাচ্ছে। এই আদিবাসী সম্বলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদে পাহাড়িরা অর্থাৎ উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী যারা অর্থাৎ যারা বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করতে চায়, পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চায়,
তাদেরকে একটি কুচক্রী মহরে স্টুডেন্টস ফর সভারেন্টির বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে আঘাত করে হামলা করে আবার সমস্ত জায়গায় নিউজ করে যে স্টুডেন্টস ফর সভারেন্টি নাকি এই উপজাতিদের উপরে হামলা করেছে। এটি স্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি চক্রান্ত। আমি বলতে চাই, যারা নিজেদেরকে আদিবাসী দাবি করে এবং আদিবাসী স্বীকৃতির জন্য মাঠে বিক্ষোভ সমাবেশ করছে, তারা মূলত এই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্য প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। আমাদের সকলকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বলতে চাই, বাংলাদেশে কোনো আদিবাসী নেই, আমরা সবাই বাংলাদেশী। যদি উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার সম্বলিত কোনো বিষয় থাকে, তারা দাবি দাওয়া পেশ করুক, তাতে কোনো সমস্যা নাই, আমরাও তাদের সাথে আছি। তাদের কোনো বিষয় যদি প্রয়োজন হয় তারা বলুক, আমরাও আছি। কিন্তু তারা যদি বাংলাদেশকে, পার্বত্য অঞ্চলকে আলাদা করার জন্য আদিবাসী স্বীকৃতি নিয়ে রাস্তায় নামে, তাহলে আমরা কেউ ঘরে বসে থাকবো না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করবে, আমরা তাদের নাগরিকত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলব। এই ভারত পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চায়, অথচ ভারত তাদের রাজ্যে উপজাতিদের নাগরিকত্ব পর্যন্ত দেয়নি। তারা তাদের নাগরিক পরিপূর্ণ সুযোগ সুবিধা দেয় না। কিন্তু আমাদের দেশে এই উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছে, তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা তো রয়েছেই, বরং পাহাড়ে যারা বাঙালি আছে তাদের থেকেও বেশি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে। এই উপজাতি কোটায় কিন্তু তারা স্কুল কলেজ ভার্সিটিতে তারা পড়াশোনা করে 5% কোটা নিয়ে, তাহলে তারা পাহাড়ে থাকে, অনেক কষ্ট তাদের। তো বাঙালি যারা পাহাড়ে থাকে তাদের কি কষ্ট হয় না? তো উপজাতিদের জন্য 5% কোটা, কিন্তু বাঙালিদের জন্য 5% কোটা নাই। পাহাড়িরা আদিবাসী, তো আমরা কি সেটেলার? তারা যখন চট্টগ্রামে শহরে আসে তখনও তারা আদিবাসী, তারা যখন ঢাকা শহরে যায় তখনও তারা আদিবাসী। আমরা পাহাড়ে গেলেও সেটেলার, আমরা আমার জন্মভূমিতে থাকলেও আমি সেটেলার, আমি ঢাকায় থাকলেও আমি নাকি সেটেলার। তারাই নাকি আদিবাসী। কোথায় পেয়েছে তারাই আদিবাসী? মাত্র 200 বছর 300 বছর আগে তারা এখানে আসছে। তারা যারা 1000 বছর ধরে রয়েছে তারা কই যাবে? তাদের স্বীকৃতিটা কোথায় যাবে? আর তারা যে আদিবাসী দাবি করছে, তাদের তো অনেক সংখ্যা, তাদের জাতি অনেক, চাকমা আছে, মারমা আছে, এক একজনের আগমন এক এক সালে। তো সবাই কি আদিবাসী? সবাইকে কি আদিবাসী হিসেবে বলতে হবে? এই যে তারা আদিবাসী স্বীকৃতি নিয়ে নামছে, যদি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে স্পষ্ট ভাষায় বলি, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার ইচ্ছা নাই, যদি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সোজা কথা, পার্বত্য অঞ্চল আমাদের থেকে আলাদা হয়ে যাবে। এই পার্বত্য অঞ্চলকে আলাদাভাবে একটি খ্রিস্টান রাজ্যে পরিণত করা হবে। এ আমাদের চট্টগ্রাম খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সুতরাং চট্টগ্রামের অখণ্ডতা রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী যারা আদিবাসী স্বীকৃতির জন্য মাঠে প্রতিবাদ সমাবেশ করতেছে, যারা তাদেরকে আদিবাসী বলতেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই বাংলাদেশি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি অবাক হই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই দেখলাম তাদেরকে আদিবাসী বলছে। তারা কেন আদিবাসী বলবে? তারা কি জানে না আদিবাসী বললে কি হবে? তারা কি জানে না এই আদিবাসী বলাটাও সংবিধান বিরোধী? তারা কি এই বিষয়টা জানে না? তারা আবার তাদের পক্ষে কথা বলতেছে। ঠিক আছে, আপনি বলেন, যুক্তিসঙ্গত কথা বলেন। যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা মাঠে নামলো, এই যারা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী যারা ছাত্রদের গায়ে হামলা করলো, আপনারা তাদের বিরুদ্ধে কিছু বলতে হবে না? আপনারা এক পক্ষের কথা কেন বলবেন? আপনারা দুই পক্ষ নিয়ে এই কথা বলুন। তাহলে এটা কি বৈষম্য হয়ে গেল না? যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে তারা এখন হয়ে গেল দেশদ্রোহী। আবার যারা বাংলাদেশকে আলাদা করতে চায়, খণ্ড বিখণ্ড করতে চায়, তারাই হয়ে গেল দেশপ্রেমিক, তারাই হয়ে গেল আদিবাসী। এটা কেমন বৈষম্য? আমরা এটা জানতে চাই, এটা কেমন বৈষম্য? সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা আদিবাসী বলবে, যারা আদিবাসী স্বীকৃতির জন্য আন্দোলন করবে, তারা প্রত্যেকেই দেশদ্রোহী, তারা প্রত্যেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। এবং আমরা বলতে চাই, যারা এই দেশকে খণ্ড বিখণ্ড করতে চাইবে, যারা আদিবাসী স্বীকৃতির নাম দিয়ে পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চাইবে, তাদেরকে বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না। আমার এই চট্টগ্রামকে নিয়ে যদি চক্রান্ত করা হয়, চট্টগ্রামের কোন মায়ের সন্তান করে বসে থাকবে না ইনশাআল্লাহ। যারা চট্টগ্রামকে খণ্ড বিখণ্ড করতে চাইবে, যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করবে, তাদের শেষ থেকে
রেখেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পূর্ববর্তী বক্তা আদিবাসী বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আপনারা যারা দেশে কাজ করেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা কাজ করেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাংলাদেশের সাংবিধানিক যে নিয়ম, যে বাংলাদেশের সংবিধানে রয়েছে কোন ধরনের উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে আদিবাসী বলা সংবিধান পরিপন্থী। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতিদেরকে আদিবাসী বলে আখ্যায়িত করে, তারা সুস্পষ্টভাবে তারা দেশের সাথে গাদ্দারি করে, তারা দেশদ্রোহী এবং দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব বিরোধী। আপনারা জানেন যে ভারতের অরুণাচল প্রদেশে যে চাকমা রয়েছে তাদেরকে তারা নিজেরা তফসিলি উপজাতীয় হতে পারছে না, অথচ বাংলাদেশে যে স্বাধীন দেশে তারা 5% কোটা নিয়ে চাকরি বাকরি পড়াশোনা করে যাচ্ছে এবং বিবিধ সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। এরপরও তারা আদিবাসী স্বীকৃতি চায়। যে পূর্ববর্তী আলোচক আলোচনা করেছেন যে জাতিসংঘের যে 2007 সালের অধিবেশন বা চার্টার, সেখানে যে সমস্ত ধারা উপধারা রয়েছে সেখানে উল্লেখ রয়েছে কোন দেশে যদি আদিবাসী থাকে তাদেরকে সেনাবাহিনী গঠন করার, আলাদা স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠন করার, আন্তর্জাতিকভাবে আর্থিক সুযোগ সুবিধা নেয়ার এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করতে পারবে। সেই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি যে এই যে স্টুডেন্ট ফর সোভারেন্টির হামলার পরে তারা পরবর্তী দিন তারা সমাবেশ করে, সেখানে আমাদের যে পাহাড়ে আমাদের যে সেনাবাহিনী রয়েছে, যে শান্তি শৃঙ্খলা বাহিনী রয়েছে, যে শান্তি স্থাপন করার জন্য ওরা কাজ করে যাচ্ছেন, তাদেরকে সেখানে উৎখাত করতে চাচ্ছে তারা। অথচ যারা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রিন্ট মিডিয়া সহ সকল বিভিন্ন দল বলেন, যারাই বলেন, বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যে স্বৈরশাসক বা বাংলা ফ্যাসিস্ট বাহিনী, তারা এই সোভারেন্টিকে খারাপ ধারণা দিয়ে আদিবাসীদেরকে আদিবাসী উল্লেখ করে, উপজাতিদেরকে আদিবাসী উল্লেখ করে স্টুডেন্ট ফর সোভারেন্টিকে বিতর্কিত করেছে। তাদের সাথে সুর দিয়ে নিচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয় নাগরিক কমিটি সহ। তাহলে কি তারা সকলে দেশের তো নেই তাদের কাছে? অথচ আমরা জানি এই বাংলাদেশের 5ই আগস্ট যে ছাত্র বিপ্লব করেছে, তার উদ্দেশ্য ছিল মূলত যে ব্রিটিশ সরকারকে বিতাড়িত করা এবং স্বাধীন অখণ্ডতা বজায় রাখা। এই দুর্ভাগ্যের বিষয় আজকে তারাই যারা স্বাধীনতার পক্ষে কাজ করছে, অখণ্ডতা নিয়ে কাজ করছে, সার্বভৌমত্ব নিয়ে কাজ করছে, তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে ঢুকে দেওয়া হচ্ছে। তাহলে কি বাংলাদেশে আজ স্বাধীনতার পক্ষে বলার মানুষ নেই? তাদেরকে স্বাধীনতার পক্ষে বললে কি তাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে জেলে পুরে দেওয়া হবে? আমরা কেউ তো নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। তাহলে কেন এই বৈষম্য? একটা বিষয় আমরা সকলেই জানি যে একটা কথা আছে যে কাউকে খেতে দিলে থাকতে চায়, থাকতে দিলে আমাদেরকে উৎখাত করতে চায়। অবস্থাটা আজ উপজাতির ক্ষেত্রে পরিপূর্ণ হয়ে গেছে। যে বাংলাদেশের আন্তর্জাতিক যে চার্টার, সে অনুযায়ী খোদ ইউরোপ আমেরিকায় সেটা গ্রহণ করে নাই, তারা আদিবাসী চার্টারে সই করে নাই। কারণ অথচ তারা নিজেদের যে প্রকৃত আদিবাসী তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, কিন্তু আদিবাসী স্বীকৃতি দিচ্ছে না। কারণ এই বিতর্কিত চার্টার যদি কেউ গ্রহণ করে তাহলে দেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে। অথচ বাংলাদেশে
আদিবাসী নেই, যদি আদিবাসী থেকেই থাকে সেটা শুধুমাত্র বাঙালি ছাড়া আর কেউ নয়। এরপর কেন উপজাতিদেরকে আপনারা আদিবাসী আখ্যায়িত করছেন? তাহলে কি আপনারা দেশের অখণ্ডতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত করছেন না? তাই আপনাদের সকল উদ্দেশ্যে বলবো যে এনসিটিভির মলাতে যে গ্রাফিটি দেওয়া হয়েছে, যে দেখবেন সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরেকদিকে আদিবাসী। তারা আদিবাসী কোন ধর্ম? এটা কি কুকুর পূজা করে না শুকর পূজা করে, নাকি জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়? তাদের উদ্দেশ্য জুমল্যান্ড প্রতিষ্ঠা করা। আর এই কাজে যে মদত দিয়েছে এ রাখাল রাহা, আমরা তার পদত্যাগ দাবি করছি, তার পদত্যাগ চাই। যদি এনসিটিভি বাস্তবায়ন না করে আমরা পরবর্তীতে আরো জোরালো ভাবে সমাবেশের ইনশাল্লাহ ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সকল উদ্দেশ্যে বলছি, কেউ নয় আদিবাসী।